হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজ আবার বহুদিন পর স্পেশালি ক্লাস 9-এর স্টুডেন্টদের জন্য হাজির হলাম। তাদের জন্য আজ আবার কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আসছি সায়েন্স থেকে। ঠিক আছে, তো তোমাদের সায়েন্সের 2 নম্বর চ্যাপ্টার, 3 নম্বর চ্যাপ্টার, দেন আরও অনেক কিছু চ্যাপ্টার আছে, 8 নম্বর চ্যাপ্টার বা সেই চ্যাপ্টার থেকে আমি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো পিক করে আনছি, যেগুলো কোয়েশ্চেন আমাদের প্রত্যেক বছর ঘুরে ফিরে আসতে থাকে। ঠিক আছে, যেমন আজকের প্রথম কোয়েশ্চেনটা হলো আয়ন কাকে বলে। বেসিক্যালি আয়ন মানে সম্পূর্ণ সিম্পলি মনে রাখবা যে প্লাস মাইনাস আছে না, তোমরা প্লাস মাইনাস পজিটিভ নেগেটিভের বিষয় শুনেছিলে না ক্লাস 7-এ থাকতে, 6-এ থাকতে। ঠিক আছে, তাদেরকেই বলা হয় আয়ন। তো আমি ডেফিনেশন দিয়ে দিয়েছি, সংজ্ঞা লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে মেনশন করে জানাবে। তো প্রথম প্রশ্নটা হলো আয়ন কাকে বলে। আমি প্রশ্নটা উপরে লিখে দিয়েছি, বিকজ আগে আমি প্রশ্ন লিখেছিলাম না, এখন আমি প্রশ্ন আবার লিখেছি। তো আয়ন কাকে বলে? ধাতু এবং অধাতু দিয়ে গঠিত যৌগগুলোতে আধানযুক্ত, এই যে আধানযুক্ত যে আছে, এই আধান মানে কি প্লাস মাইনাস বা আবেশিত শ্রেণীর কণা থাকে, এই আধানযুক্ত শ্রেণীর কণাগুলোকে আয়ন বলা হয়। দ্যাট ইজ তোমার যে প্লাস মাইনাস থাকে, ঠিক আছে, সেটাকে কী বলা হয়? তোমার আয়ন বলা হয়। অর্থাৎ আয়ন হলো একটি আধানযুক্ত কণা। একটি আয়নের উদাহরণ যেরকম সোডিয়াম ক্লোরাইড হলো একটা আয়নের উদাহরণ আমি দিয়ে দিয়েছি। তোমাদের বইয়ের মধ্যে পেজ নাম্বার 36-এর মধ্যে এই ডেফিনিশনটা আছে। এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তাই দিয়ে দিলাম। তো তোমরা এটা দেখে নেবে। এরপরে সেই আয়ন থেকে, আয়ন মানে বেসিক্যালি কী বুঝেছো? প্লাস মাইনাস যে থাকে, সেই প্লাস মাইনাসটাকে বোঝানো হয় আয়ন। এখন আয়নকে আবার ভাগ করা হয়েছে ক্যাটায়ন, অ্যানায়ন বলে। ঠিক আছে, তো ওখানে আমি ডেফিনিশন দিয়ে দিয়েছি যে ক্যাটায়ন এবং অ্যানায়ন কাকে বলে। তো দেখো, একটি ধনাত্মক আধানযুক্ত আয়নকে ক্যাটায়ন বলে। ধনাত্মক মানে কি? প্লাস, দ্যাট ইজ পজিটিভ যদি থাকে, তার বলি না পজিটিভ নেগেটিভ তার যে থাকে, অনেক সময় ইলেকট্রিসিটি তারের কথা যদি বলা হয়, পজিটিভ নেগেটিভ তার থাকে। ঠিক আছে, তো যেখানে প্লাস থাকে সেটাকে বলা হয় ধনাত্মক আধানযুক্ত আয়নকে বলা হয় কি? ক্যাটায়ন। আর অ্যানায়ন কাকে বলে? নেগেটিভ যেটা থাকতে, ঠিক আছে, ঋণাত্মক যেটা থাকে, এটা ঋণাত্মক কিন্তু, হ্যাঁ, রিকার, এটা রিকার। তো ঋণাত্মক আধানযুক্ত আয়নকে বলা হয় কি? তোমার অ্যানায়ন বলা হয়। ক্লিয়ার? তো পজিটিভ আয়ন থাকে, অর্থাৎ প্লাস যদি থাকে তাহলে সেটা হবে ধনাত্মক আয়ন, আর এটাকে বলা হবে ক্যাটায়ন। আর যদি নেগেটিভ হয় তাকে কী বলা হবে? তোমাদের অ্যানায়ন বলা হবে। ক্লিয়ার? এরপর তোমাদের প্রথম চ্যাপ্টার থেকে কোয়েশ্চেনটা আমি পিক করেছি। যেরকম কোয়েশ্চেনটা দেওয়া আছে কি, গলনাঙ্ক কাকে বলে। এই গলনাঙ্কর ইংরাজিটা হলো কি? মেল্টিং পয়েন্ট। ঠিক আছে, তো সিম্পলি মনে রাখবা, মেল্টিং পয়েন্ট মানে কি? একটা পার্টিকুলার উষ্ণতায়, বায়ুমণ্ডলীয় উষ্ণতায় বা প্রেশারে বা চাপে বলতে পারো, একটা যদি কঠিন পদার্থ গলতে আরম্ভ করে। সিম্পলি এক্সাম্পল মনে রাখবা, যখন কোনো একটা কঠিন পদার্থকে গলাতে যতখানি হিটের প্রয়োজন পড়ে, সেটাকেই বলা হয় কি? সেই জিনিসটার গলনাঙ্ক বলা হয়। ক্লিয়ার? একটা কঠিন পদার্থ ধরে নাও, এক্সাম্পল বরফ। একটা বরফকে যদি তুমি গলিয়ে জল করতে চাও, ঠিক আছে, বরফকে যদি গলিয়ে জল করতে চাও, নিশ্চয়ই তাকে একটা হিট দিতে লাগবে। ঠিক আছে, একটা তোমার চাপ, মানে উষ্ণতা প্রদান করতে হবে। তো যেই উষ্ণতায় সেই বরফটা গলে কী হবে? তোমার জল হয়ে যাবে। কিংবা তোমরা বাটার দেখেছো না? বাটার তো নিশ্চয়ই খাও। ঠিক আছে, বাটার যে খাও কিংবা ঘি খাও, ঘিগুলো জমা হয়ে থাকে না নাকি? জমাট বেঁধে থাকে না? তো যখন ওইগুলো কড়াইয়ে দেওয়া হয়, কড়াইয়ে দেওয়ার পরে একটা পার্টিকুলার উষ্ণতা যাওয়ার পরে সেইগুলো গলতে আরম্ভ করে না? তুমি বলো বাটার যে আছে, বাটারের চাকটার সঙ্গে সঙ্গে যদি তোমরা কড়াইয়ে দাও, সেটা কি সঙ্গে সঙ্গে গলে যায় নাকি? নিশ্চয়ই গলে না, কিছু সময় লাগে না। কারণ একটা জিনিসকে একটা পার্টিকুলার উষ্ণতা পর্যন্ত গলাতে লাগবে, তখনই সেই জিনিসটা গলে। সিম্পলি এক্সাম্পল যদি তুমি কি আলুর কথা বলিস, তোমরা নিশ্চয়ই ঘরে আলু খাও। আলুকে যখন তোমরা ভালো মতন আলুটাকে যদি গলাতে লাগে, তোমাদের কী করতে লাগে? বেশি করে প্রেশার কুকারে সিটি দিতে লাগে কিংবা কড়াইয়ের মধ্যে জাল দিতে লাগে, তখনই সেই আলুটা কী হয়? একদম গলে এসে হয়ে যায়। তার মানে কি? সিম্পলি মনে রাখবা, কোনো একটা জিনিসকে গলাতে যতখানি হিট দিতে লাগে, উষ্ণতা দিতে লাগে, সেটাকেই বলা হয় সেই জিনিসটার গলনাঙ্ক। ক্লিয়ার? আর এর অপোজিট আর একটা আছে উতলাঙ্ক। উতলাঙ্কটা উল্টা। তার মানে কি? যেই উষ্ণতায় একটা জিনিস ফুটতে আরম্ভ করে, এরকম জল ফুটতে আরম্ভ করে না? যেরকম তুমি, যেরকম এক্সাম্পল বলি আমি, যদি জলের উতলাঙ্ক কত হবে? 100°C। কারণ 100°C পাওয়ার সঙ্গে সঙ্গে জলটা কী হয়? বাষ্প হতে আরম্ভ করে, তাই না? তো উতলাঙ্ক আলাদা আর গলনাঙ্ক আলাদা। উতলাঙ্ক মানে হলো তোমার কি? বয়লিং পয়েন্ট, যেটা আমি বললাম যে যেই উষ্ণতায় কোনো একটি পদার্থ, অর্থাৎ যে উষ্ণতায় কোনো একটি তরল পদার্থ ফুটতে আরম্ভ করে, উতলাতে আরম্ভ করে, সেটাকে কী বলা হয়? উতলাঙ্ক বলা হয়, দ্যাট ইজ বয়লিং পয়েন্ট বলা হয়। আর গলনাঙ্ক মানে কি? যে উষ্ণতায় কোনো একটা কঠিন পদার্থ তোমার গলতে আরম্ভ করবে। ঠিক আছে, সিম্পল ভাষায় তোমরা লিখতে পারো, গলতে আরম্ভ করে, সেটাকে কী বলা হয়? গলনাঙ্ক বলা হয়। সো আমি ডেফিনিশনটা দিয়ে দিয়েছি এখানে, তোমরা দেখে নিও ডেফিনিশনটা।
দেন এখানে কোয়েশ্চেন দিয়ে দিয়েছি বহু পারমাণবিক আয়ন কাকে বলে। ঠিক আছে, তো সিম্পলি মনে রাখবা আধানযুক্ত পরমাণু সমষ্টিকে বহু পারমাণবিক বা বহু পারমাণবিক আয়ন বলা হয়। অর্থাৎ আধানের দ্বারা ক্রিয়েট হওয়া যেগুলো পরমাণু আছে সেই পরমাণুগুলোকে কী বলা হয়, বা সিম্পলি মনে রাখবা আধানের দ্বারা সৃষ্টি হওয়া পরমাণুর সমষ্টি, মানে সমষ্টি মানে অনেকগুলো পরমাণুকে একসঙ্গে কী বলা হয়, বহু পারমাণবিক বলা হয়। আধানযুক্ত পরমাণু যদি বলা হয় সেটা তো একটা না অনেকগুলো হতে পারে। ঠিক আছে, অনেকগুলো আধানযুক্ত পরমাণুর যখন সমষ্টিকে একসঙ্গে করা হবে, আর আধানযুক্ত পরমাণুকে যখন একসঙ্গে করা হবে সেটাকে কী বলা হয়, বহু পারমাণবিক বা বহু পারমাণবিক আয়ন বলা হয়। যেমন তোমরা উদাহরণ নিতে পারো কি NH4, ঠিক আছে, NH4 সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস যদি আমি SO4 বা O2 কথা যদি বলি, ঠিক আছে, এটা হলো কি একটা বহু পারমাণবিকের, কারণ এখানে অনেকগুলো কি আছে তোমার ইসে আছে, আধানযুক্ত পরমাণু আছে, যেরকম সোডিয়াম হাইড্রোক্সাইড NH4 এবং সালফার ডাইঅক্সাইড, ঠিক আছে, SO4 এগুলোকে বলা হয় কি একসঙ্গে, যেগুলোকে যদি আমরা যোগফল করি, অর্থাৎ সমষ্টি মানে কি যোগফল, তো এই দুটো পরমাণুর যোগফলকে, আধানযুক্ত পরমাণুর যোগফলকে একসঙ্গে কি বলা হয়, বহু পারমাণবিক আয়ন বলা হয়। ক্লিয়ার? দ্যাট ইজ NH4 প্লাস SO4 তো এটা হলো একটা বহু পারমাণবিক আয়নের উদাহরণ। ক্লিয়ার? ওকে, এরপরে যেটা লিখেছি যোজ্যতা কাকে বলে, বোধহয় আমি এর আগেও ভিডিওতে ডেফিনেশনটা দিয়েছিলাম। আর যোজ্যতা তোমাদেরকে বুঝিয়েছিলাম যে যোজ্যতা বলতে কি বোঝানো হয়, কোনো মৌলের যোজন ক্ষমতাকে মৌলটির যোজ্যতা বলা হয়। তো কোনো মৌলের পরমাণুগুলো অন্য মৌলের পরমাণুগুলোর সঙ্গে কীভাবে যোজিত হয়ে রাসায়নিক যৌগ উৎপন্ন করে তা নির্ণয় করে তার কি যোজ্যতা, তা নির্ণয় করা হয়, কি নির্ণয় করতে যোজ্যতা ব্যবহার করা হয়। সিম্পলি বুঝিয়েছিলাম যোজ্যতা মানে কি, যে কোনো মৌল, আমরা জানি যে যতগুলো মৌল আছে, দ্যাট ইজ এলিমেন্ট আছে, ওরা কী করে একজনের সঙ্গে আরেকজন কী করে বিক্রিয়া করে। আর আমি তোমাদেরকে বলেছিলাম অক্টেট রুল, অষ্টক নিয়ম হিসাবে প্রত্যেকটা পরমাণু চাই কি তাদের লাস্ট কক্ষটাকে দুইটা ইলেকট্রন বা ইলেকট্রন দিয়ে পূর্ণ করতে, তাই না, দুইটা ইলেকট্রন কিংবা 8টা ইলেকট্রন দিয়ে পূর্ণ করতে চায়। তার জন্য তারা কী করে, ইলেকট্রনের আদান প্রদান করে, তার মানে কয়টা ইলেকট্রনকে দিতে পারে, কয়টা ইলেকট্রনকে নিতে পারে, ঠিক আছে, সেটাকে কী বলা হয়, সেই মৌলটার যোজ্যতা বলা হয়। এটা আমি বুঝিয়েছিলাম তোমাদেরকে প্রিভিয়াস ভিডিওতে, তো তোমরা ডেফিনেশনটা দেখে নিও, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন খুবই। এরপর তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, দেন তোমার কার্বন ডাইঅক্সাইড, একটু আমার থেকে মিস্টেক হয়ে গিয়েছে, তোমাদের যেটা আমি বলেছিলাম NH4 যেটা ছিল না, NH4 প্লাস SO4O2, এটাকে বলা হয় তোমার কি অ্যামোনিয়াম সালফেট। হ্যাঁ, অ্যামোনিয়াম সালফেটটা একটা বহু পারমাণবিকের উদাহরণ। এর সঙ্গে যদি আরও উদাহরণ লাগে তোমাদের, ম্যাগনেসিয়াম ক্লোরাইড যেটা আছে MgCl2, ঠিক আছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এগুলোও কি বহু পারমাণবিকের উদাহরণ, কারণ এখানে ম্যাগনেসিয়াম আছে, ক্লোরিন আছে, ঠিক আছে। দেন সোডিয়াম নাইট্রেটের কথা যদি বলো NaNO3, এগুলো সব কি তোমার বহু পারমাণবিকের উদাহরণ, বিকজ এখানে অনেকগুলো কি আছে, আধানযুক্ত পরমাণু যুক্ত হয়ে গঠন হয়। কারণ দেখো যেরকম এখানে সোডিয়াম আছে, দেন কি আছে, লোকে নাইট্রেট আছে, দেন এখানে তোমার কি আছে, অ্যামোনিয়াম আছে, এখানে সালফেট আছে, তো এগুলো মিলে যদি যুক্ত হয়ে যেগুলো পরমাণু গঠিত হয় তাকে কি বলা হয়, বহু পারমাণবিক বলা হয়, বহু পারমাণবিক আয়ন বলা হয়। আর যাই হোক, এখন তোমাদের যেটা আমি কোয়েশ্চেন, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর সংকেত এবং কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর সংকেত কীভাবে নির্ধারণ করে, সেটা বহুতই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, তো মনে রাখবা সোডিয়ামের পারমাণবিকের ভর যেটা Na আছে না, এখানে এই যে Na, এই N এর পারমাণবিক ভর কত হয় 23U, ঠিক আছে, আমি লিখে নিয়েছি এখানে। অ্যান্ড অক্সিজেনের কত হয়, এখানে O আছে দেখেছো, ওই অক্সিজেনের পারমাণবিক ভর কত হয় তোমার 16U হয়। অ্যান্ড লগে H আছে, যে H মানে কি হাইড্রোজেন, এই হাইড্রোজেনের পারমাণবিক ভর সংকেত কত হয় তোমার 1 হয়। তো এখন NaOH অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডে তোমাদের কী বের করতে লাগবে, আণবিক ভর সংকেত বের করতে হবে। তো এর জন্য তোমরা কি করবা, এর ফর্মুলা হলো সিম্পলি মনে রাখবা 1 ইন্টু যেগুলো মৌল আছে না, 1 ইন্টু যার মৌল যেটা আছে সেটাকে পূরণ করতে লাগে। দ্যাট ইজ 1-এর সঙ্গে প্রথমে কি আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, তো 1 ইন্টু 23 করে দিয়েছি, দেন আবার প্লাস দিবা, প্লাস দিয়ে 1 ইন্টু এরপরে কী ছিল অক্সিজেন ছিল, তো অক্সিজেনের জন্য 1 ইন্টু 16 করে দিয়েছি, দেন
হাইড্রোজেন লাস্টে ছিল তো 1 × 1 করে দিয়েছে, লাস্টে কি ব্রেকেটের বাইরে কী করবো তোমরা, এটা ইউ লিখবা, হ্যাঁ এটা ইউ, ব্রেকেটের বাইরে ইউ লিখে দেবে। এখন 23-এর সঙ্গে 1 পূরণ করলে 23, 16-এর সঙ্গে 1 পূরণ করলে 16, 1-এর সঙ্গে 1 পূরণ করলে 1, তো সব কটাকে যদি তোমরা যুক্ত করে দাও তো তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত বেরিয়ে যায়, তোমার 40 বেরিয়ে যায়। তো আণবিক ভর যদি বের করতে লাগে বেসিক্যালি কী করবা, যতগুলো মৌল আছে সেই মৌলর পারমাণবিক ভর যেটা আছে সেই পারমাণবিক ভরগুলোকে যুক্ত করে দেবে, প্লাস করে দেবে। যেরকম এখানে আমি করেছি, সোডিয়ামের পারমাণবিক ভর তোমার 23 ছিল, 23 প্লাস আণবিক ভর অক্সিজেনের আণবিক ভরকে যোগ করেছি, হাইড্রোজেনের আণবিক ভরকে যোগ করেছি, পারমাণবিক ভরকে যোগ করেছি, যোগ করে আমরা কী বের করলাম, এই সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভরটাকে বের করে দিয়েছি। তো যে কোনো প্রশ্ন দিতে পারে, তার জন্য তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমাদের কি করতে লাগবে, প্রত্যেকটা মৌলের আণবিক ভর এবং তাদের পারমাণবিক ভর কত সেগুলো তোমাদেরকে শিখতে লাগবে। এর সঙ্গে নেক্সট কার্বন ডাইঅক্সাইডের, যদি এখানে বলেছি না কার্বন ডাইঅক্সাইডেরও বের করতে লাগবে, CO2। তো CO2টাও দেখে নাও, বের করছি আমি। তো এখানে CO2 আছে, CO2 কার্বনের পারমাণবিক ভর যদি বের করতে লাগে, CO2 আছে না, ধ্যান দাও এখানে কি আছে, CO2 কার্বনের পারমাণবিক ভর সংখ্যা যদি বের করতে লাগে, কার্বন ডাই অক্সাইড, অ্যাকচুয়ালি কার্বন না, এটা কার্বন ডাই অক্সাইডের হবে, হ্যাঁ তোমরা এখানে এই জিনিসটা কি লিখবা, আমি একটা জিনিস লিখি না এখানে, কার্বনের যদি আমি পারমাণবিক ভর সংখ্যার কথা বলি সেটা হয় কত, 12, এখানে আমি 12টা লিখি নাই, তো তোমরা 12টা লিখে নেবে, কার্বনের পারমাণবিক ভর কত, 12। আর এখানে ফর্মুলার মধ্যে কী আছে, CO2 আছে না, তো 1 × 2, 1 × 12 হবে প্রথমে, প্লাস এরপরে এখানে ও কয়টা আছে, ধ্যান দাও তো ও কয়টা আছে, এখানে দুটো আছে না, তার জন্য এখানে 2 বসবে কিন্তু, ঠিক আছে, ইনটু, তারপরে অক্সিজেনের পারমাণবিক ভর সংখ্যা কত ছিল, 16, তার জন্য 16 দিয়ে মাল্টিপ্লাই করে দিবা, ক্লিয়ার। কার্বন একটা আছে, একটা কার্বনের পারমাণবিক ভর সংখ্যা 12 হয়, তার জন্য এখানে 1 × 12 করেছি, কিন্তু এখানে অক্সিজেন দুটো আছে, তো অক্সিজেন দুটো থাকার জন্য এখানে 2 এসেছে, ইন্টু 16 করে দিয়েছি। এখন 1 × 12 করলে 12, আর 16-র সঙ্গে 2 পূরণ করলে কত হবে, 32, তো দুটোকে যোগ করলে কত এসে যাবে তোমার 44, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত হবে, 44, ক্লিয়ার। এরপর আমি কিছু কিছু ইম্পর্টেন্ট সিম্বল দিয়ে রেখেছি, তোমাদের এটা প্রশ্ন আমি লিখি নেই, তোমরা এই সিম্বলগুলো লিখে নেবে। যেরকম ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের রাসায়নিক সংকেত কি, তোমার CaOH2, এটা ব্রেকেট কিন্তু, হ্যাঁ দ্যাট ইজ Ca, ব্রেকেটের মধ্যে OH, আর ব্রেকেটের বাইরে হবে তোমার, এই ব্রেকেটের বাইরে হবে তোমার 2, তো এটা ব্রেকেটের বাইরে আছে 2টা। তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের রাসায়নিক সংকেত কি, CaOH2। এগুলো জিনিস ভালো মতন লার্ন করবা, বিকজ ক্লাস 10-এ যখন উঠবা তোমরা, তোমাদের এগুলো জিনিসের অনেক প্রয়োজন আছে কিন্তু। ক্লাস 10-এ উঠলে যখন তোমরা রাসায়নিক বিক্রিয়া করবা, রাসায়নিক কেমিক্যাল রিয়েকশন বলে একটা চ্যাপ্টার আছে ক্লাস 10-এর, ঠিক আছে, ওখান থেকে প্রচুর কোয়েশ্চেন আসে। তো তোমাদের ওইখান থেকে ওই কোয়েশ্চেনগুলো সলভ করতে গেলে তোমাদের এই সংকেতগুলো জানা উচিত, তার জন্য এই সংকেতগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সংকেত কি বুঝে গেলে তারপরে হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত কি, দ্যাট ইজ HCl, ঠিক আছে, হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত কি, HCl। এরপরে তোমার কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত কি, CCl4, ঠিক আছে, আরও সংকেত আছে, ওগুলো দিয়ে দিচ্ছি তোমাদেরকে, এগুলো তোমরা লিখে নেবে আর ভালো মতন লার্ন করবা, বিকজ 9-এ যদি তোমরা ভালো মতন মুখস্থ করো, তোমাদের ক্লাস 10-এ গিয়ে অসুবিধা হবে না কিন্তু, এটা মনে রাখবা, বিকজ 9টা হলো তোমাদের ক্লাস 10-এর জন্য ফাউন্ডেশন, ক্লিয়ার। কারণ 9 যদি তোমাদের ভালো মতন স্ট্রং ফাউন্ডেশন হয় 9-এ, তাহলে তোমাদের 10-এ গিয়ে অত অসুবিধা হয় না। এই যে সঙ্গে আরও ইম্পর্টেন্ট কেমিক্যাল রিয়েকশনের সূত্রটা যেটা আছে, সংকেত চিহ্ন দিয়ে দিয়েছি। ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সংকেত কী হয়, সোডিয়াম নাইট্রেটের সংকেত চিহ্ন কী হয়, দেন হাইড্রোজেন সালফাইডের সংকেত চিহ্ন কী হয়, ক্যালসিয়াম অক্সাইডের সিম্বল চিহ্ন কী হয়, সংকেত চিহ্ন কী হয়, দেন অ্যালুমিনিয়াম অক্সাইডের চিহ্ন আছে এখানে, এগুলো তোমরা লিখে নেবে আর মুখস্থ করবে এগুলো জিনিস। দেন সোডিয়াম কার্বনেটের সংকেত কী হয়, Na2CO3, ঠিক আছে। দেন অ্যামোনিয়াম সালফেট যেটা আমি বলেছিলাম তার সংকেত NH4 2SO4, এটাও হয়। আর প্লাসের ফর্মে দেখিয়ে দিয়েছিলাম যে ওটাও হয় কিন্তু, তো ওটা প্লাস হওয়ার পরে জিনিসটা এটা হয়ে যায়, ঠিক আছে, তার জন্য এখানে এইভাবে লিখেছি আমি। তো এগুলো তোমরা সংকেতগুলো মুখস্থ করবা। নেক্সট পেজে দেখি কি প্রশ্ন আছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ইয়েস, রাদারফোর্ডের, দ্যাট ইজ চ্যাপ্টার 3 থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। রাদারফোর্ডের পরমাণুর মডেল একটা আছে, সেই পরমাণু মডেলের মধ্যে কিছু কিছু অসঙ্গতি আছে, অর্থাৎ অসঙ্গতি বলতে গেলে রাদারফোর্ড একটা পরমাণুর মডেল দিয়েছিল যার মধ্যে কিছু কিছু ভুল আছে, ত্রুটি আছে, অসুবিধা আছে, সেই অসুবিধাটাই আমি এখানে লিখেছি,
ঠিক আছে। যেরকম রাদারফোর্ডের পরমাণু মডেলের অসঙ্গতিগুলো হলো, ঠিক আছে, অসঙ্গতিগুলো হলো এই যে ইলেকট্রনের বৃত্তাকার কক্ষপথে পরিক্রমণ সুস্থির হতে পারে না। ইলেকট্রনের বৃত্তাকার মানে কি আমি তোমাদেরকে শিখিয়েছিলাম না, KLMN একটা ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদেরকে ইলেকট্রনের, ঠিক আছে। এরকম KLMN ঘর থাকে না, বৃত্তাকার, বৃত্তের আকারে থাকে। তো এখানে কি বলেছে লাইনটা দেখে নাও, যে ইলেকট্রনের বৃত্তাকার কক্ষপথে পরিক্রমণ সুস্থির হতে পারে না, ঠিক আছে। কক্ষপথের যে পরিক্রমণটা আছে এটা কী হয় না, সুস্থির থাকে না। বৃত্তাকার কক্ষপথে এটা পথেবারটা হবে না, হ্যাঁ। বৃত্তাকার কক্ষে প্রদক্ষিণ করলে যে কোনো আধানযুক্ত কণা ত্বরিত হয়। তো এটা তোমাদের বইয়ের পেজ নম্বর 48-এ আছে, ঠিক আছে। তার মডেলটার লিমিটেশনই হলো এটা, তিনি যে যে ডেফিনেশনটা দিয়েছিল তার মডেল বানানোর সময়, তার মধ্যে কিছু কিছু কথা বলেছিল, সেই কথাগুলোর মধ্যে কিছু ত্রুটি রয়ে গিয়েছিল, ভুল রয়ে গিয়েছিল। যেমন এখানে কি বলা হয়েছে, বৃত্তাকার কক্ষপথে পরিক্রমণে সুস্থির হতে পারে না, বৃত্তাকার কক্ষে প্রদক্ষিণ করলে যে কোনো আধানযুক্ত কণা ত্বরিত হয়, আহিত কণা ত্বরিত হলে শক্তি বিকিরণ করে, অতএব ঘূর্ণায়মান ইলেকট্রনের শক্তি হারাবে ও অবশেষে পরমাণু কেন্দ্রে পতিত হবে। তো এটা একটা লিমিটেশন আছে, অর্থাৎ তোমার অসুবিধা আছে কার, রাদারফোর্ডের মডেলে। তো এই জিনিসটা তোমরা ভালো মতন লার্ন করবা, এটা তোমাদের চ্যাপ্টার 3-তে আছে, কোয়েশ্চেনটা ঘুরে ফিরে আসতে থাকে। তো সিম্পলি যেরকম মনে রাখবা, প্রথম যদি লিমিটেশনটা বলি তোমাদেরকে আমি KLMN এর কথা বলেছিলাম, মনে আছে? তো রাদারফোর্ড যখন তার ডেফিনেশনটা দিয়েছিল, মডেলটা বানিয়েছিল, আমি তোমাদেরকে KLMN এর কথা বলেছিলাম, দ্যাট ইজ ইলেকট্রনীয় বিন্যাসের কথা বলেছিলাম, 2, 8, 18, অর্থাৎ কে ঘরে কতগুলো ইলেকট্রন থাকে, ঠিক আছে, L ঘরে কতগুলো থাকে, M ঘরে কত থাকে, N ঘরে থাকে, ঠিক আছে। এই জিনিসটা পরের যে যারা হলো সায়েন্টিস্ট ছিল, তারা এই জিনিসটা ক্লিয়ারলি বলেছিল যে একটা ইলেকট্রনের কক্ষপথে, অর্থাৎ একটা পরমাণুর কক্ষপথে কতগুলো ইলেকট্রন কোন জায়গাটা থাকে সেটা ওরা বলেছিল। কিন্তু রাদারফোর্ড এই কথাটা বলে নাই, ক্লিয়ার। অর্থাৎ একটা ইলেকট্রনের যে তোমার কক্ষপথ আছে, সেই কক্ষপথের মধ্যে কোন ঘরে কতগুলো ইলেকট্রন থাকে সেই কথাটা ওরা রাদারফোর্ড বলে নাই। তো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট লিমিটেশন। এখন যদি আমি ডাইরেক্ট বলি তোমার সোডিয়ামের কথা না, সোডিয়ামের কথা যদি বলি 2, 8, 2 আমি ডাইরেক্ট বলতে পারি। অর্থাৎ তোমার 2 কোথায় থাকবে, প্রথমে কে ঘর থাকবে, তারপরে L ঘরে কোথায় থাকবে, 8 থাকবে, KLMN। এক মিনিট দেখে নাও, প্রথমটা হলো কে, ঠিক আছে, তারপরে হলো L, তারপরটা হলো M, তারপরটা হলো N। আমি যদি এইভাবে সাজাই, এখন সোডিয়ামের যদি ঘরটা বলি 2, 8, 2 আছে, তো প্রথম ঘরে কত আসবে, 2 আসবে, দেন কে ঘরে 2 আসলো, দেন L ঘরে কত আসবে, তোমার L ঘরে 8 এসে যাবে, M ঘরে কত আসে যাবে, 2 আসে যাবে। তো এইগুলো, এই জিনিসটা দ্যাট ইজ একটা ইলেকট্রনের কক্ষপথে কোন ঘরে কতগুলো ইলেকট্রন থাকবে সেই জিনিসটা, অরবিট অর্থাৎ ইলেকট্রিক কনফিগারেশন যেটা আছে, সেই কনফিগারেশনে কোন ঘরে কতগুলো ইলেকট্রন থাকবে সেই কথাটা অন্য সায়েন্টিস্টরা বলেছিল, রাদারফোর্ড এই কথাটা বলেনি। তো ফার্স্ট লিমিটেশন তো এটা একটা, যেটা আমি মেনশন করি না এইখানে। তোমরা একটা জিনিস মনে রাখবা, যে যতগুলো তোমাদের অ্যাটম আছে না, অর্থাৎ পরমাণু আছে, সেই পরমাণুগুলো কী দ্বারা গঠিত হয়। আমি একটা খালি পেজ ক্রিয়েট করে নিই তোমাদেরকে বোঝানোর জন্য। তো সিম্পলি জিনিসটা এখন বুঝে যাবে তোমরা, যতগুলো তোমাদের ইসে আছে, কী বলো এটাকে, ধরে নাও যতগুলো তোমার অ্যাটম আছে, পরমাণু আছে, সব পরমাণু কী দ্বারা গঠিত, 3টা জিনিস দ্বারা গঠিত, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের দ্বারা, ঠিক আছে। তো মনে রাখবা, যে কোনো অ্যাটমের যে সেন্টার থাকে, সেই সেন্টারটাকে কী বলা হয়, তার নিউক্লিয়াস বলা হয়। বোঝার চেষ্টা করবে, হ্যাঁ। অর্থাৎ আমি যদি বলি যে কোনো পরমাণু হোক, সেই পরমাণুর কী থাকে, একটা নিউক্লিয়াস থাকে, কেন্দ্রবিন্দু থাকে, যে নিউক্লিয়াসটাকে কেন্দ্রবিন্দু বলে। এই নিউক্লিয়াসটার মধ্যে বেসিক্যালি কী থাকে, নিউট্রন থাকে আর প্রোটন থাকে, আর ইলেকট্রনটা তোমার এই দূরে থাকে, ঠিক আছে। ইলেকট্রনটা কী হয়, নেগেটিভলি চার্জড হয়, নিউট্রনটা কী হয়, তোমার পজিটিভলি চার্জড হয়। তোমার রাদারফোর্ড যে মডেলটা বানিয়েছিল, আমি অল্প আগে তোমাদের KLMN এর কথা বলেছিলাম না, তো ওটা কী ছিল, কক্ষপথ ছিল। যে কোনো মৌলের কী হয়, কক্ষপথ হয়। আর সেই কক্ষপথের মধ্যে ইলেকট্রনের সংখ্যা কতটা আছে ধ্যান দিয়ে দেখবা, সেই জিনিসটাও ক্লিয়ারলি বলতে পারে নাই রাদারফোর্ড, সেই জিনিসটা ক্লিয়ারলি বলতে পারে নাই। এখানে লিখেও দিয়েছি আমি, যে একটা রাদারফোর্ডের পরমাণু মডেলের অসঙ্গতি হলো এই, যে ইলেকট্রনের বৃত্তাকার কক্ষপথে পরিক্রমণ সুস্থির,
পরিক্রমণ সুস্থির হতে পারে না, অর্থাৎ তোমার কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে সেই জিনিসটা সে বলতে পারে নাই। আর আরেকটা কথা কি বলছে, বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করলে যে কোনো আধানযুক্ত কণা ত্বরিত হয়, আহিত কণা ত্বরিত হলেই শক্তি বিকিরণ করে, অতএব ঘূর্ণায়মান ইলেকট্রন ও শক্তি হারাবে ও অবশেষে পরমাণুতে পতিত হবে। ঠিক আছে, পরমাণু কেন্দ্রে, কোথায় পতিত হবে? পরমাণু কেন্দ্রে পতিত হবে। তার মানে এখন এই ডেফিনেশনটা দেখো, এখানে যে আমি ড্রয়িংটা করেছি, ধরুন এটা কি হচ্ছে, এটা সেন্টার ছিল, নিউক্লিয়াস কেন্দ্রবিন্দু না, এটা কেন্দ্রবিন্দু তোমার, এটা নিউক্লিয়াস ছিল। এই নিউক্লিয়াসের মধ্যে কি আছে? নিউট্রন এবং প্রোটন আছে। ধরুন এটা তোমার নিউক্লিয়াস সেন্টার ছিল। এখন এই যে ইলেকট্রনটা, আমরা জানি ইলেকট্রনটা কী হয়, ঘুরতে থাকে, ইলেকট্রনটা ঘুরতে থাকে কন্টিনিউয়াসলি। ঠিক আছে, ইলেকট্রনটা ঘুরতে থাকে। এই ইলেকট্রনটা ঘুরতে ঘুরতে একসময় কি হয়, যতক্ষণ ইলেকট্রন তোমার ঘুরতে থাকবে তত কী হবে, ওর রেডিয়াসটা কমবে। তোমরা দেখো এই সার্কুলারটা প্রথমে যে ছিল, আমি যদি মুছে দিই, এই যে সার্কেলটা প্রথমে কী হয়, এটা বড়, তারপরে আবার ছোট হলো, তারপরে আবার ছোট হলো, দেন ধীরে ধীরে কী হচ্ছে, রেডিয়াসটা কমে যাচ্ছে না? এইভাবে রেডিয়াস কমতে কমতে কী হবে, একসময় ইলেকট্রনটা কী করবে, যে পরমাণুটা ছিল এর কেন্দ্র, যেটা সেন্টার থাকে নিউক্লিয়াস, সেখানে গিয়ে কী হয়, তোমার ধাক্কা দেবে। তো ধাক্কা দিলে এর ফলটা যে কী হবে সেই বিষয়ে রাদারফোর্ড কোনো কিছু বলে নাই, কিন্তু সিম্পলি মনে রাখবা, একটা ইলেকট্রন যখন ঘুরতে 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 তার নিউক্লিয়াসের মধ্যে এসে করে, তখন কি হয়, ইলেকট্রনগুলো শক্তি বিকিরণ করে, অর্থাৎ শক্তি হারাতে থাকে। আর শক্তি হারাতে হারাতে গিয়ে কী হবে, সেই ইলেকট্রনটা কোথায় গিয়ে হিট করবে, তার কেন্দ্রতে গিয়ে হিট করবে। আর যদি কেন্দ্রতে হিট করে, আলটিমেটলি সেটা কাকে এফেক্ট করবে, সেই অ্যাটমটাকে এফেক্ট করবে, অর্থাৎ পরমাণুটাকে এফেক্ট করবে। আর রাদারফোর্ড যে এই কথাটা বলেছে, এই কথাটা অ্যাকচুয়ালি ভুল কথা। ঠিক আছে, ইলেকট্রন মুভ হতে হতে, অর্থাৎ তোমার যত ইলেকট্রন আছে, এই ইলেকট্রন মুভ হতে হতে ঘুরতে 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 কী হবে, এক সময় এসে তার নিউক্লিয়াসে হিট করবে। হিট করলে এই যে রাদারফোর্ড এই কথাটা বলেছে, এই কথাটা অ্যাকচুয়ালি ভুল। কারণ এর পরে যে বোহরের যেটা মডেল আসছিল, তিনি এই কথাটা ক্লিয়ার করেছে। বিকজ এমন যদি ঘটনা ঘটে, তাহলে তো কোনো অ্যাটমের, কোনো পরমাণুরই এক্সিস্টেন্স থাকবে না। ঠিক আছে, ইলেকট্রন যদি সেই নিউক্লিয়াসে গিয়ে হিট করে, তাহলে তোমার কোনো ধরনের পরমাণুই এক্সিস্ট করবে না, অর্থাৎ তার অস্তিত্ব থাকবে না। তো এই কথাটা ভুল বলা হয়েছিল, এটাকে পরে প্রমাণ করেছিল বোহার, তার মডেলে ক্লিয়ারে করেছিল যে এরকম ঘটনা ঘটা সম্ভব হয় না। ঠিক আছে, কিন্তু রাদারফোর্ড এটাই বলেছিল যে তোমার ইলেকট্রন থাকে, যেটা ইলেকট্রন কী করতে থাকে, রিভলভ হতে থাকে, অর্থাৎ ঘুরতে থাকে, প্রদক্ষিণ করতে 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 এসে কী করে, তোমার নিউক্লিয়াস অর্থাৎ পরমাণুর যে কেন্দ্র আছে সেই কেন্দ্রের মধ্যে আঘাত করে, যে কথাটা ভুল। ক্লিয়ার? তো লিমিটেশনটা বুঝে গিয়েছো। এরপরে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সমস্থানিক কাকে বলে, এটা লিখে দিয়েছি তোমাদের পেজ নম্বর 52 তোমরা পেয়ে যাবে, ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের কোনো কাজে হয়ে যাবে। প্রশ্নটা হলো সমস্থানিক কাকে বলে। তো একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে সমস্থানিক বলা হয়। ঠিক আছে, একটাই মৌল বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই, সেম পারমাণবিক সংখ্যা, কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে সমস্থানিক বলা হয়। তো তোমরা এটা পেজ নম্বর 52-তে গিয়ে দেখবা, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যেটাকে বলা হয় আইসোট্রপস আই গ্যাস। যেমন এখানে আমি উদাহরণ দিয়ে দিয়েছি একটা, হ্যাঁ তোমার যদি সমস্থানিকের কথা বলা হয়, 3টা সমস্থানিকের উদাহরণ দিয়ে দেখেছি, দেখো নিচে হাইড্রোজেনের 3টি সমস্থানিকের নাম লেখো, যেরকম প্রোটিয়াম, ডয়টেরিয়াম এবং টাইট্রিয়াম। ঠিক আছে, টাইট্রিয়াম। তো এখানে আমি কি বলছি, একই মৌল বলতে গেলে হাইড্রোজেন একটা মৌল। ঠিক আছে, একই মৌলের বিভিন্ন পরমাণু। ঠিক আছে, বিভিন্ন পরমাণু কি, এই যে এরকম তোমার প্রোটিয়াম, ডাইট্রিয়াম অ্যান্ড ট্রাইট্রিয়াম, এগুলো একটাই মৌল হাইড্রোজেন। আর এদের পরমাণুগুলো কি কি, বিভিন্ন পরমাণু, এই যে এটা প্রোটিয়াম, এই 3টা পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই, পারমাণবিক সংখ্যাটা এক, কিন্তু ভর সংখ্যা যেটা আছে, এদের যে ভর সংখ্যা যেটা আছে না, সেটা আলাদা আলাদা। তো এরকম জিনিস দ্বারা গঠিত জিনিসগুলোকে কি বলা হয়, তোমাদের সমস্থানিক বলা হয়। ঠিক আছে, যাদের পারমাণবিক সংখ্যা এক হয় কিন্তু ভর সংখ্যাটা আলাদা হয়, তাদেরকে কি বলা হয়, সমস্থানিক বলা হয়। আর এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, যে সমস্থানিক কাকে বলে, হাইড্রোজেনের 3টি সমস্থানিকের নাম লেখো। দেন এরপরে কিছু শর্ট কোশ্চেন, ম্যাগনেসিয়ামের ইলেকট্রনীয় বিন্যাস, এগুলো কোশ্চেন আসতে থাকে, তার জন্য আমি লিখে দিয়েছি। ঠিক আছে, 2,8,2, আমি বোধহয় সোডিয়ামের লিখে ফেলেছিলাম, সরি, ওটা 2,8, আরে কী ছিল, সোডিয়ামের ক্ষেত্রে 2,8,1 ছিল আই গেস। হ্যাঁ, আমার একটু মিস্টেক হয়ে গিয়েছে। তো ম্যাগনেসিয়ামের ইলেকট্রনীয় বিন্যাস কত তোমাদের, 2,8,2।
দেন অ্যালুমিনিয়ামের ইলেকট্রনিক বিন্যাস কত 2,8,3। সো মাফ করবে একটু, বাই চান্স আমার মিস্টেক হয়ে গিয়েছে, বিকজ তোমাদের সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 হয়। তো আমি যেটা এক্সাম্পল দেখিয়েছিলাম K-L-M-N দিয়ে, তো তোমাদের প্রথম ঘরে 2 হবে, তারপরে ঘরে 8 হবে, তারপরে ঘরে 1 হবে। আমি বাই মিস্টেকে ম্যাগনেসিয়ামেরটা দেখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তো নেক্সট হলো তোমাদের বলের এসআই একক কী, দ্যাট ইজ ফোর্স যেটা আছে, তো ফোর্সের এসআই একক কী হয়, নিউটন হয়। দেন ত্বরণের এসআই একক মিটার সেকেন্ড পার মাইনাস স্কোয়ার। এরপরে একটা লাস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আজকের খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা ক্লাস চ্যাপ্টার আই গেস তোমাদের হলো ফোর্স চ্যাপ্টার বলে একটা আছে, গতি চ্যাপ্টার বলে কিছু আছে, 8 নম্বর চ্যাপ্টার, ঠিক আছে। সেই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেনটা আমি পিক করেছি, দ্যাট ইজ দ্রুতি এবং বেগের পার্থক্য। বহুতই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, তোমরা এটাকে ভালো মতন লার্ন করবা, ঠিক আছে। দ্রুতি কাকে বলে কিংবা বেগ কাকে বলে ভালো মতন দেখে নেবা। একক সময়ে কোনো গতিশীল বস্তুর দ্বারা অতিক্রম করা দূরত্বকে দ্রুতি বলা হয়, ঠিক আছে। সো এই ডেফিনেশনটা তোমাদের বহুতই ইম্পর্টেন্ট, দ্রুতি কাকে বলা হয়, বেগ কাকে বলা হয়, সঙ্গে এদের পার্থক্যটাও ইম্পর্টেন্ট। তো সিম্পলি তোমাদের মনে রাখবা, দ্রুতি মানে কি, দ্রুতির ইংলিশটা হলো স্পিড, ঠিক আছে। দ্রুতির ইংলিশটা কি, স্পিড। আর স্পিড বলতে তোমরা কি বোঝো, একটা নির্দিষ্ট সময়ে, একটা পার্টিকুলার সময়ে একটা বস্তু যতখানি দূরত্ব অতিক্রম করে, সে এক্সাম্পল তোমার কাছে একটা বাইক আছে, আর বাইকটা তুমি 1 ঘন্টা চালিয়েছো, কত, 1 ঘন্টা চালিয়েছো। 1 ঘন্টা চালানোতে তুমি কত ডিস্টেন্স অতিক্রম করলে, কত দূরত্ব অতিক্রম করেছো, 10 কিলোমিটার। সো দ্যাট ইজ ইয়োর স্পিড, দ্যাট ইজ দ্রুতি, ঠিক আছে। তো তুমি একটা পার্টিকুলার সময়ে তুমি কতখানি দূরত্ব অতিক্রম করতে পারো, সেটাকে বলা হয় তোমার দ্রুতি। দ্যাট ইজ 1 ঘন্টার সময়ে তুমি কতখানি দূরত্ব অতিক্রম করছো, স্পিড, দ্যাট ইজ 10 কিলোমিটার। কত ডিস্টেন্স অতিক্রম করছো, 10 কিলোমিটার। তো সেটাই এখানে লিখেছি, একক সময়ে কোনো গতিশীল বস্তুর দ্বারা অতিক্রম করা দূরত্বকে তার কি বলা হয়, দ্রুতি বলা হয়। যেরকম বললাম, গতিশীল বস্তুটা কি, একক সময় মানে যে কোনো সময়, ধরুন একটা পার্টিকুলার সময় কোনো গতিশীল বস্তু, ধরুন বাইকটা গতিশীল অবস্থায় আছে, যেটা চলাচল করছে, তো 1 ঘন্টায় গাড়িটা কত দূরত্ব অতিক্রম করলো, 10 কিলোমিটার। তো সেটা তার কী হবে, স্পিড হবে বা দ্রুতি হবে। এখন যখন বেগের কথা বলা হয়, ঠিক আছে, তো মন রাখবা, বেগ হলো এরকম একটা জিনিস, এরকম একটা রাশি, যা বা এরকম একটা জিনিস যার মাধ্যমে আমরা দ্রুতিকে তো বুঝাই, ঠিক আছে, দ্রুতিকে তো আমি বুঝাই। ধ্যান দাও, এর আগে আমি বলছিলাম তুমি কি, এখন 1 ঘন্টা তুমি 10 কিলোমিটার গেলে, সেটা ছিল স্পিড। তুমি কোন দিকে গেলে সেই জিনিসটা বলেছিলাম আমি, সেটা তুমি উপরে উত্তরে গেলে না দক্ষিণে গেলে, উত্তরের দিকে গেলে না দক্ষিণ দিকে গেলে, না তুমি হলো পূর্ব দিকে গেলে না পশ্চিম দিকে গেলে, আমি সেটা বলেছিলাম? নিশ্চয়ই বলি নাই। তো দ্রুতির ক্ষেত্রে খালি স্পিডটাকে বোঝানো হয়, দিককে ইন্ডিকেট করা হয় না। কিন্তু বেগের কথা যখন বলা হয়, সেখানে তোমার স্পিড প্লাস তোমার কি হয়, তোমার ডাইরেকশন, দ্যাট ইজ দিক। ডাইরেকশন মানে দিক, তুমি কোন দিকে যাচ্ছ, তোমার গাড়ির স্পিড কত আছে, দ্রুতি প্লাস দিক, সেটা দুটোকেই ইন্ডিকেট করা হয় কোথায়, বেগের ক্ষেত্রে। তো এস মানে কি স্পিড অর্থাৎ দ্রুতি, আর তোমার ডাইরেকশন মানে দিক, ঠিক আছে। তো যার মাধ্যমে তোমার গাড়ির স্পিড অর্থাৎ দ্রুতি প্লাস দিক, তুমি কোন দিকে যাচ্ছ, দুটোকেই ইন্ডিকেট করা হয়, সেটা কি হলো তোমার বেগ। কনসেপ্ট ক্লিয়ার? দ্রুতি মানে কি, বেগ মানে কি? দ্রুতি মানে কি, জাস্ট ডিস্টেন্স অতিক্রম করা হলো কতখানি তোমার দ্বারা, তুমি 1 ঘন্টাতে কতখানি দূরত্ব গেলে সেটা বোঝায়। আর বেগের কথা যদি বলা হয়, তুমি 1 ঘন্টাতে 10 কিলোমিটার অতিক্রম করেছো কোন দিকে, উত্তর দিকে না দক্ষিণ দিকে, সেই কথাটা বলে দেবে, ঠিক আছে, বুঝে গিয়েছো? এরপরে দেখে নিই, মেন জিনিসটা আমি বুঝিয়ে দিয়েছি, তারপর তোমাদের এখানে ডেফিনেশন যেগুলো আছে, ঠিক আছে। তো এখানে যে তোমরা পাঠ্যগুলো দেখে নিবা, গড় দ্রুতি কি, অ্যাভারেজ, গড় মানে কি, অ্যাভারেজ। তো কোনো গতিশীল বস্তুর দ্বারা অতিক্রম করা মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলে, হরণ করলে মানে কি, ভাগ করলে। কোনো গতিশীল বস্তু, ধরুন বাইক একটা আছে, ঠিক আছে, একটা গতিশীল বস্তুর দ্বারা অতিক্রম করা মোট দূরত্বকে, যেরকম একটা বাইক বললাম কি 10 কিলোমিটার অতিক্রম করেছে বাইকটা, ঠিক আছে, দ্বারা আছে কোনো গতিশীল বস্তুর দ্বারা অতিক্রম করা মোট দূরত্বকে, তো বাইকটা কত দূরত্ব অতিক্রম করেছে, 10 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। সে কত সময় নিয়েছে, ধরুন এখন 2 ঘন্টা সময় নিয়েছে 10 কিলোমিটার অতিক্রম করতে। কয় ঘন্টা সময় নিয়েছে, 2 ঘন্টা। তো 2 দিয়ে ভাগ করলে কি আসছে, 5 আসছে না? তো 5 কিলোমিটার আসছে কি না? তো সেটাই এখানে বলেছে, কোনো গতিশীল বস্তু যত দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ 10 কিলোমিটার অতিক্রম করলো কত ঘন্টায়, মোট সময় 2 ঘন্টা সময়ে,
তো ওটাকে যদি আমরা হরণ করি, হরণ করে যে জিনিসটা পাই সেটাকেই বলা হয় গড় দ্রুতি। অর্থাৎ এখানে গড় দ্রুতি কত? 5 কিলোমিটার। তো গড় দ্রুতি বুঝেছো কি? ক্লিয়ার? এরপরে এদিকে কি বলেছে, যখন কোনো বস্তুর বেগ সমান হারে পরিবর্তন হয় তখন নির্দিষ্ট সময়ের মধ্যে প্রারম্ভিক বেগ এবং অন্তিম বেগের সমান্তর মাধ্য নিয়ে গড় বেগ পাওয়া যায়। তো এখন বেগের ক্ষেত্রে যদি বলা হয় না, তোমার যদি বেগের ক্ষেত্রে বলা হয়, তো গড় বেগ কীভাবে বের করে বলছি, ইনিশিয়াল ভ্যালোসিটি এবং এন্ডের ভ্যালোসিটি। একটা গাড়ি স্টার্ট করার সময় তার যত বেগ ছিল এবং সমাপ্তর সময় যত বেগ হয়, সেই দুটোকে যদি আমরা যোগ করি, যোগ করে কী পাই আমরা? তোমার গড় বেগ পাই। সেটাই এখানে বলেছে, যখন কোনো বস্তুর বেগ সমান হারে পরিবর্তন হয়, কোনো একটা ইউনিফর্ম স্পিডে কম বেশি হচ্ছে, ঠিক আছে, তখন নির্দিষ্ট সময়ের মধ্যে প্রারম্ভিক বেগ, গাড়িটা স্টার্ট করার সময় যত স্পিড ছিল এবং অন্তিম বেগ, গাড়িটা শেষের সময় যে স্পিডটা ছিল, ও দুটোকে আমরা যদি যোগ করে নিই, ধরে নাও একটা এক্সাম্পল আমি দিচ্ছি তোমাকে। ধরে নাও গাড়িটা যখন চালাচ্ছিলে তুমি প্রথমে, তো তোমার গাড়ির স্পিড ছিল কত? 40 কিলোমিটার পার আওয়ার ছিল, ঠিক আছে, 40 কিলোমিটার পার আওয়ার। আর যখন তুমি গাড়িটা বন্ধ করলে, বন্ধ করার সময় তোমার গাড়িটার স্পিড ছিল ধরে নাও 30 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, 30 কিলোমিটার পার আওয়ার। এখন এই দুটোকে যোগ করে 2 দিয়ে ডিভাইড করে দাও। তো ডিভাইড করলে তোমার গড় বেগ কত এসে যাবে? দ্যাট ইজ 40 প্লাস 30 যোগ করলে 70। তো 70কে 2 দিয়ে ডিভাইড করলে কত আসবে? 35 কিলোমিটার পার আওয়ার এসে যাবে। ক্লিয়ার? তো সেটা হলো তোমার গড় বেগ। কনসেপ্ট ক্লিয়ার? ওকে। আর লাস্ট পয়েন্ট আমি উদাহরণ দিয়েছি বোধহয় কিছু, সরি ফর দ্য ডিস্টারবেন্স, উল্টা উল্টা হয়ে গেল। কোথায় ছিলাম যেন? লাস্ট পয়েন্টটাতে ছিলাম। লাস্ট দুটো পয়েন্ট আছে, উদাহরণ দিয়ে দিয়েছি। বস্তুর দ্রুতি ধ্রুবক হওয়ার প্রয়োজন পড়ে না, ঠিক আছে, কনস্ট্যান্ট হওয়ার প্রয়োজন পড়ে না। বস্তুর দ্রুতি যেটা আছে সেটা কনস্ট্যান্ট হওয়ার কোনো স্পিড কনস্ট্যান্ট থাকবে সেটা কোনো কথা না। ক্লিয়ার? তো তোমার কি বলছে যে স্পিড, যখন তোমরা গাড়ি চালাও, গাড়ির স্পিড কি সবসময় একই থাকে নাকি? নিশ্চয়ই থাকে না। তো সেটাই এখানে বলছি যে বস্তুর দ্রুতি ধ্রুবক অর্থাৎ কনস্ট্যান্ট হওয়ার প্রয়োজন পড়ে না, কিন্তু বস্তুর বেগ যেটা আছে সেটা কনস্ট্যান্টও হতে পারে, আবার পরিবর্তনশীল হতে পারে। ক্লিয়ার? এইখানে বলে দিয়েছে তোমার এটা কনস্ট্যান্ট হওয়ার কোনো প্রয়োজন নেই, মানে স্থির থাকার কোনো প্রয়োজন নেই, কিন্তু এখানে বলা হয়েছে সেটা স্থির হতে পারে, আবার কী হতে পারে? তোমার পরিবর্তনশীল হতে পারে। আর এরপরে গড় দ্রুতির গাণিতিক রূপটি হলো, দ্যাট ইজ তুমি ম্যাথমেটিক্যালি যেভাবে বের করবা গড় দ্রুতি কীভাবে বের করা হয় সেটার ফর্মুলা দিয়েছি এখানে। আর এখানে গড় বেগ কীভাবে বের করা, দ্যাট ইজ ইউ প্লাস ভি, ঠিক আছে, যেটা ইউ প্লাস ভি আমি বলছিলাম ইনিশিয়াল স্পিড, আর হলো লাস্টের এন্ডের স্পিড, ঠিক আছে। ইউ মানে প্রারম্ভিক বেগ আর ভি মানে অবশেষের বেগ, এই দুটোকে যোগ করলে যা হয় সেটাই আমি ফর্মুলা দিয়ে দিয়েছি। তো পার্থক্যগুলো এখানেই ছিল। ভিডিওটা বেশ লম্বা হয়ে গেল, যেহেতু তোমাদেরকে বোঝাতে লাগে, বোঝানোর জন্য ভিডিওটা লেন্দি হয়ে যায়, আদারওয়াইজ এটা আমি 2-3 মিনিটের মধ্যে ভিডিওটা শেষ করতে পারতাম। তো যাই হোক, আই হোপ তোমরা এই ভিডিওটা দেখার পর সব কিছু বুঝে গিয়েছো। তোমরা এটাকে নোট করে নেবে আর ভালো মতন লিখবে, লিখে মুখস্থ করবে। আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে মেনশন করবা, কোন জায়গাটায় কতটুকু সময় তোমাদের অসুবিধা হয়েছে সেই জায়গাটা মেনশন করবো, আমি ট্রাই করবো তোমাদেরকে সেই জায়গাটা ক্লিয়ার করে দেওয়ার। তো আই হোপ এখন অলরেডি অনেক বলতে গেলে তোমার 1:25, রাতের 1:25 হয়ে গিয়েছে আমি ভিডিওটা বানাচ্ছি। তো ভিডিওটা এখানেই শেষ করি, খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আবার দেখা হবে, তোমাদের জন্য নতুন ভিডিও আমি আবার নিয়ে আসবো। তো তোমরা দেখতে থাকো, শিখতে থাকো আর আগে বাড়তে থাকো। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, ধন্যবাদ।